আজকে আমরা পড়ব হিন্দু ম্যারেজ অ্যাক্টের চ্যাপ্টার 2 সেকশন 5 থেকে 8। সেকশন 5 এ কি বলছে, কন্ডিশন ফর আ হিন্দু ম্যারেজ, আ ম্যারেজ মে বি solemnized between any two Hindus in the following conditions are fulfilled, namely কি বলছে, হিন্দু ম্যারেজে মানে হিন্দু বিবাহে কি কি কন্ডিশনস গুলো আছে যেগুলো হলে এটা ধরা হবে যে হ্যাঁ বিয়েটা হয়েছে বলে, কমপ্লিট হয়েছে বলে। দুইজন হিন্দুর মধ্যে বিবাহ সম্পন্ন মানে সলেমনাইজ হতে পারে যদি নিজের শর্তগুলি পূরণ হয়, অর্থাৎ হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বৈধ হিন্দু বিবাহ তখনই হবে যখন পরবর্তী ধারাগুলিতে উল্লিখিত সকল শর্ত মানা হয়। এবার এই ধারাগুলোই হচ্ছে এই আইনের মেন সেন্টার মানে মেন কেন্দ্রবিন্দু, যা বলে দেয় কারা কারা কি শর্তে বৈধভাবে বিবাহ করতে পারবেন। এই যে সেকশন 5 এর যে 6খানা সাবসেকশন আছে সেটা আমি এখানে শর্টেই লিখে দিয়েছি, ঠিক আছে, মানে এ থেকে এফ পর্যন্ত যেগুলো লেখা রয়েছে। একে রয়েছে একাধিক বিবাহ না থাকা, 2 হচ্ছে মানসিক অবস্থার উপযুক্ততা, 3 হচ্ছে বয়স ন্যূনতম সীমা, 4 হচ্ছে নিষিদ্ধ আত্মীয়তা না থাকা, 5 সপিন্ডা সম্পর্ক না থাকা, 6 অনুমতি বা কাস্টম অনুযায়ী ব্যতিক্রম। ওকে, এবার এইগুলো একে একে করে আমরা ডিটেলে পড়বো। আগে বলছে নাইদার পার্টি হ্যাজ এ স্পাউস লিভিং অ্যাট দ্য টাইম অফ দ্য ম্যারেজ, মানে যখন একটা ব্যক্তি বিয়ে করছে সেই বিয়ে করার টাইমে সেই ছেলে বা মেয়ের তার আগের কোনো স্ত্রী বা স্বামী থাকা চলবে না। যদি থাকে তাহলে সেই বিবাহটা হবে অবৈধ, আর যদি না থাকে মানে একদম ফ্রেশ একটা ছেলে মেয়ের বিয়ে হচ্ছে তাহলে সেটা হবে বৈধ বিবাহ, ঠিক আছে। নেক্সট 2 বলছে অ্যাট দ্য টাইম অফ দ্য ম্যারেজ নাইদার পার্টি এ বি সি, মানে 2 যে সাবসেকশনের মধ্যে যে ক্লজ রয়েছে এ বি সি এইগুলো থাকতে হবে। এতে কি বলছে, ইজ incapable of giving valid consent to it in consequence of unsoundness of mind। কি বলছে, যদি কোনো মানসিক ভারসাম্যহীনতার কারণে সচেতনভাবে এবং সজ্ঞানভাবে বিয়েতে সম্মতি দিতে অক্ষম হন, মানে ধরো কোনো পাগলের সাথে কোনো মেয়েকে বিয়ে দিচ্ছে, এবার যে ছেলে সে পাগল, সে জানেই না যে তার সাথে কি হচ্ছে না হচ্ছে, বিয়ে কাকে বলে, আর তাকে জোর জবরদস্তি করে বিয়ের পিড়িতে বসিয়ে 7 পাকে ঘুরিয়ে দিচ্ছে, তো এই ধরনের বিয়েকে বৈধ বলা হবে না, ঠিক আছে। বি বলছে দো ক্যাপেবল অফ গিভিং আ ভ্যালিড কনসেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম মেন্টাল ডিসঅর্ডার অফ সাচ আ কাইন্ড অর টু সাচ অ্যান এক্সটেন্ট অ্যাজ টু বি আনফিট ফর ম্যারেজ অ্যান্ড দ্য প্রক্রিয়েশনস অফ চিলড্রেন। কি বলছে, এখন যে এরকম এতে আমরা পড়লাম যে আনসাউন্ডনেস, মানে আনসাউন্ডনেস বলতে পাগলই বোঝায়, ঠিক আছে, কিন্তু এখানে লেখা রয়েছে যে মেন্টাল ডিসঅর্ডার। তাহলে মেন্টাল ডিসঅর্ডার মানে কি? মেন্টাল ডিসঅর্ডার মানে হচ্ছে যে একটা ব্যক্তি বিয়েতে সম্মতি দিতে তো পারবে, সে মানে এতটুকু তার জ্ঞান আছে যে বিয়ে কাকে বলে আর বিয়ে কি জিনিস সেটাও বুঝতে পারছে, কিন্তু কোনো রকম ভাবে মানসিক রোগে ভুগছে, মানে হয়তো তার ছোটবেলার কোনো ট্রমা রয়েছে, বা তার কেউ নিকট কেউ মারা গেছে, বা হয়তো তার আগের প্রেমিকা প্রেমী মারা গেছে, তো সেই ইমোশনাল থিং থেকে সে এখনো বেরোতে পারেনি, তো আর তার একটা মেন্টাল ডিসঅর্ডার চলছে, মানে একটা মানসিক রোগে সে ভুগছে, ঠিক আছে। এবার সেই টাইমে যদি তাকে আবার নতুন একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে সেই মেয়েটার সাথে হয়তো সেইভাবে সেই ইমোশনালি বন্ডিংও বানাতেই পারবে না, বা আগে গিয়ে লাইফে তাকে বউ হিসাবে মেনে নিতে পারবে না, ঠিক আছে, কিন্তু সে কিন্তু জানে, সে সুস্থ, যে বিয়ে কাকে বলে, কিভাবে বাচ্চা করতে হয় সে সবই জানে, কিন্তু এই যে মেন্টাল ডিসঅর্ডার রয়েছে এরকম কোনো একটা ব্যক্তির সাথে যদি কারোর বিয়ে হয় তাহলে সেটাকেও বৈধ বিবাহ বলে বলা হবে না, ঠিক আছে। এখানে কিন্তু আমি আরো আলাদা উদাহরণ দিয়ে রেখেছি, তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো, ঠিক আছে, আর আমি এখানে শর্টে তোমাদের বলে দিচ্ছি। নেক্সট সি বলছে হ্যাজ বিন সাবজেক্ট টু রিকারেন্ট অ্যাটাকস অফ ইনসিনিটি। এটা আবার অন্য জিনিস। ইনসিনিটি মানে পাগলামি, মানে কারোর হয় না যে হঠাৎ করে পাগলামির ধরা পড়ে, কেউ বলে ভূতে ধরেছে এরকম কিছু, ঠিক আছে, কিন্তু ওরকম না, কিন্তু এদেরও একটা মেন্টাল ডিসঅর্ডার থাকে যেটা কিনা হচ্ছে যে এক্ষুনি ভালো আবার এক্ষুনি খারাপ, হঠাৎ করে পাগল হয়ে যাচ্ছে, উন্মাদ করছে, তো এরকম যদি কোনো ব্যক্তির রোগ থাকে
থেকে থেকে ও 24 ঘন্টার মধ্যে পুরো 18 ঘন্টা ঠিক আছে, তারপরে 6 ঘন্টা ওর ধরা পড়লো, আবার সে সুস্থ হয়ে গেল, তার জন্য ওকে ওষুধ খেতে হচ্ছে। তো এই ধরনের ব্যক্তির সাথেও কারোর বিয়ে দেওয়া যাবে না, কারণ সেটা অবৈধ বলে মানা হবে। এখানে রিকারেন্ট মানে হচ্ছে বারবার বা ঘন ঘন, আর ইনসিনিটি মানে হচ্ছে এমন মানসিক অসুস্থতা যেখানে মানুষ বাস্তবতা বুঝতেই পারে না। তাহলে সংক্ষেপে বলি, বিবাহ তখনই বৈধ হবে যদি উভয় পক্ষ মানসিকভাবে সুস্থ হবে, ঠিক আছে, মানে কোনো পাগল হবে না, সচেতনভাবে সম্মতি দিতে পারেন, মানে সচেতন তো দিচ্ছে দুয়ে, কিন্তু পরেও সে যেন তাকে বউ হিসাবে বা স্বামী হিসাবে গ্রহণ করতে পারে, এরকম সচেতনভাবে সম্মতি। আর তিনি বলছে দাম্পত্য জীবন ও সন্তান ধারণের উপযুক্ত হন, মানে এই যে বললো যে হঠাৎ করে উন্মাদ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, তো এরকম ডিসকন্টিনিউটি যেন না হয়, সে যেন একদম সুন্দরভাবে দাম্পত্য জীবনও যাপন করবে এবং চাইল্ডও করবে। নেক্সট 3, দ্য ব্রাইড গ্রুম হ্যাজ completed the age of 21 and the bride the age of 18 at the time of the marriage। কি বলছে যে বিয়ে হওয়ার টাইমে ছেলের বয়স হতে হবে 21 বছর এবং মেয়ের বয়স হতে হবে 18 বছর। 4 বলছে দ্য পার্টিজ আর নট উইদিন দ্য ডিগ্রিজ অফ প্রহিবিটেড রিলেশনশিপ আনলেস দ্য কাস্টম অর ইউসেজ গভর্নিং ইচ অফ দেম পারমিটস অফ আ ম্যারেজ বিটুইন দ্য টু। কি বলছে বর ও কনে এমন আত্মীয়তার মধ্যে পড়া উচিত নয় যা আইনি অনুযায়ী নিষিদ্ধ সম্পর্ক, মানে প্রহিবিটেড রিলেশনশিপের মধ্যে পড়ে, যদি না তাদের সম্প্রদায় বা জাতির পুরনো রীতিনীতি বা প্রথা, কাস্টম, ইউসেজ এই ধরনের বিয়ে অনুমতি দেয়। বোঝানোর জন্য বোঝো যে ডিগ্রিজ অফ প্রহিবিটেড রিলেশনশিপ মানে হলো যেমন হচ্ছে ভাই বোনের মধ্যে বিয়ে হবে না, কাকা ভাতিজির মধ্যে বিয়ে হবে না, মাসি ভাগ্নে, পিসি ভাইপো, মামা ভাগ্নি, এক দাদা বা এক দিদির সন্তান ইত্যাদি, এই সব সম্পর্কের মধ্যে সাধারণত বিয়ে করা হচ্ছে নিষিদ্ধ। কিন্তু এই যে কিন্তুটা রয়েছে এখানে, কি বলছে যে যদি কোনো বিশেষ সম্প্রদায় প্রথাগতভাবে এরকম আত্মীয়দের মধ্যে বিয়ের চল থাকে তাহলে সেই কাস্টম অনুযায়ী এই ধরনের বিয়ে বৈধ হবে। তার উদাহরণ, একটি বিশেষ সম্প্রদায়ে মামাতো ভাই ও ফুফুতো বোনের বিয়ে হয়। মামাতো ভাই ও ফুফুতে বোনের মধ্যে বোনের বিয়ে বহুদিন ধরে নিয়মিত হয়ে আসছে। যদি এটাই কাস্টম স্বীকৃতি হয় তাহলে সেইটা আইনের চোখে বৈধ। এবার তোমরা এখানে অনেকেই বলবে যে এটা হিন্দু ল, পড়ানো হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্টের যে কার কার মধ্যে বিবাহ বৈধ হবে। এখানে হঠাৎ করে এই মামাতো ভাই আর ফুফুতো বোন এদের বিয়ে কি করে বৈধ হয়ে গেল? আর এই ধরনের মামাতো ফুফুতে ভাই বোনের বিয়ে তো একমাত্র মুসলিমদের মধ্যে হয়, তাহলে হিন্দু ম্যারেজ অ্যাক্টে কি করে মুসলিমের বিয়েটাকে ঢুকিয়ে বৈধ বলা হচ্ছে? তাহলে এখানে বলি, এখানে কিন্তু কোনোভাবেই আলাদা কাস্ট বা ধর্মকে কিন্তু বলা হয়নি। এখানে বলেছে যে যদি কোনো বিশেষ সম্প্রদায়, ঠিক আছে, মানে পার্টিকুলার কোনো একটা সম্প্রদায়। এবার হিন্দুদের মধ্যে কিন্তু অনেকগুলো সম্প্রদায় আছে, আর তোমরা অনেকেই জানো না যে ব্যাঙ্গালোরে যারা তামিলে কথা বলে, মানে যারা তামিল সম্প্রদায়ের, তারাও কিন্তু হিন্দু, তারা হিন্দু প্রথা মেনেই নিজেদের কিন্তু সব কিছু কাজবাজ করে। এবার তাদের মধ্যে একটা জিনিস প্রচলিত আছে যেটা কিনা কাস্টম বলছে, যেটা মামাতো ভাই আর ফুফুতো বোনের মধ্যে কিন্তু তাদের মধ্যেও বিয়ে হয়। এটা নট অনলি মুসলিম, এটা কিন্তু হিন্দুদের মধ্যে যে একটা সম্প্রদায় যেটাকে তামিল বলে থাকি আমরা, তাদের মধ্যেও কিন্তু ভাই বোন বিয়ে হচ্ছে প্রথাগতভাবে। তো সেই ক্ষেত্রে এই হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেই বিয়েটাকে বৈধ বলছে। এখানে কিন্তু মুসলিমদেরকে বলা হয়নি, তাই এখানে বিশেষ সম্প্রদায়ের কথাটা উল্লেখ করেছে। নেক্সট 5, the parties are not subpoenas of each other unless the custom or usage governing each of them permits of a marriage between the two। কি বলছে, বর ও কনে যেন সাপিন্ডা সম্পর্কে সাপিন্ডা রিলেশনশিপের মধ্যে না পড়ে, যদি না তাদের জাতীয় সম্প্রদায়ের রীতিনীতি কাস্টম এই ধরনের বিয়ের অনুমতি দেয়। মানে সাপিন্ডা সম্পর্ক কি? সাপিন্ডা মানে হচ্ছে সেম গোত্রের মধ্যে যারা পড়ে যাচ্ছে, মায়ের দিক থেকে 3 প্রজন্ম, বাবার দিক থেকে 5 প্রজন্ম, আর যাদের রক্তের আত্মীয় তাদের মধ্যে বিয়ে বৈধ নয়। এর মধ্যে কারা পড়ে? দাদা দিদি, দাদু ঠাকুমা, মা বাবা, মামা কাকা, মামাতো ফুফুতে ভাই বোন অনেক সময় ইত্যাদি। কিন্তু যদি সেই সম্প্রদায়ে এই সম্পর্কের মধ্যেও বিয়ে করার রেওয়াজ থাকে তাহলে সেই কাস্টম অনুযায়ী বিয়েটা বৈধ হতে পারে। মানে সেই আগের কথাটা বলছে, ঠিক আছে, মানে তামিলে যেসব ভাই বোনের মধ্যে বিয়ে হয় সেটাও কিন্তু বৈধ বলছে।
নেক্সট সেকশন জি, গার্ডিয়ানশিপ ইন ম্যারেজ। এই সেকশনটা ওমিটেড মানে বাতিল করা হয়েছে বাই দ্য চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন। এবার এখানে গার্ডিয়ানশিপ ইন ম্যারেজ কি বলছে, যে রাজস্থানে যেরকম আগে চল ছিল, আগে কেন এখনও চল আছে, যে ওদের মধ্যে বাচ্চার টাইমেই বিয়ে দিয়ে দেওয়া হয়, মানে একদম ছোটোবেলার বাচ্চা, সে 5 বছরের মেয়ে 7 বছরের ছেলে দিয়ে দেখে বিয়ে দিয়ে দিল। তার মধ্যে কি হয়, যে গার্ডিয়ানশিপ, যে মা বাবা আছে, গার্জিয়ান আছে, তারা ম্যারেজকে সাপোর্ট করে, ম্যারেজে তারা সম্মতি দেয়। মানে এখানে বর বউ যে 18 আর 21 হয়ে গেল আর তারা নিজে থেকে বিয়ে করছে, সম্মতি দিচ্ছে, এরকম হয় না। বাবা মারাই বলে দিচ্ছে যে হ্যাঁ আমার মেয়ে তোমার ছেলে আজ থেকে বরব। তো এই ধরনের যে নিয়মগুলো ছিল সেটা 1 অক্টোবর 1978 থেকে এই আইন যখন অ্যামেন্ড হয়েছিল সেটাকে, এই সেকশনটাকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক, তো এখন এই হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেকশন 6 কোনো ভ্যালিডিটি নেই। সেকশন 7, সেরেমনিজ ফর আ হিন্দু ম্যারেজ। ওয়ানে বলছে আ হিন্দু ম্যারেজ মে বি সলেমনাইজড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কাস্টমারি রাইটস অ্যান্ড সেরেমনিজ অফ আইদার পার্টি দেয়ারটো। কি, হিন্দু বিবাহ তখনই বৈধভাবে সম্পন্ন মানে সলেমনাইজড হবে যদি সেটা বর বা কনের পরিবার বা সম্প্রদায়ের রীতিনীতি ও বিয়ের নিয়ম মেনে করা হয়। মানে হচ্ছে যে যেরকম 2 স্টেট মুভি ছিল, ঠিক আছে, দুজনাই হিন্দু কিন্তু ছেলেটার দিক থেকে টোটালি আলাদা কাস্টম আর মেয়েটার দিক থেকে তো টোটালি আলাদা কাস্টম। বা কেউ যদি ঘটি আর বাঙাল যদি বিয়ে করে তাহলে ঘটিদের আলাদাই রকম মানে রীতিনীতি রয়েছে আর বাঙালদেরও আলাদা রকম রীতিনীতি রয়েছে। কিন্তু সেক্ষেত্রে ছেলের পরিবারের রীতিনীতি মেনে বিয়ে করা হোক বা মেয়ের পরিবারের রীতিনীতি মেনে বিয়ে করা হোক, বিয়েটা কিন্তু বৈধ হবে। দুই বলছে where such rites and ceremonies includes the sattapati, that is the taking of the 7 step of the bridegroom and the bride jointly before the sacred fire, the marriage becomes completed and binding when the 7th step is taken. যদি হিন্দু বিয়ের রীতি অনুযায়ী সপ্তপদী অর্থাৎ বড় কনে মিলে পবিত্র আগুনের সামনে 7টি পদক্ষেপ নেয়, মানে 7 বার যে ফেরা নেয় সেটা যদি নিয়ে থাকে তাহলে সেটা একদম ভ্যালিড বিয়ে বলে ধরা হবে। ঠিক আছে, মানে বৈধ বিয়ে বলে ধরা হবে। তবে সপ্তম পদক্ষেপ নেওয়ার পরেই বিয়ে সম্পূর্ণ বা বাধ্যতামূলক মানে বাইন্ডিং হয়ে যাবে। ঠিক আছে, মানে 6 পাক নিয়ে নিল আর 7 পাকে কিছু একটা ইনসিডেন্ট হয়ে গেল আর হলো না, যেরকম টিভি সিরিয়ালে দেখায় যে 6 পাক নেওয়ার পরে 7 পাকের টাইমে মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে, তার মানে এই না যে বিয়ে হয়ে গেছে, মানে মালা বদল টদল এসব হয়েছে বলে ওইটাও বিয়ে হয়ে গেছে, না, পুরো 7 পাকই হতে হবে তবেই বিয়ে হবে। এবার বলছে যে কি এই সপ্তপদী, সপ্তপদী মানে বড় কনে একসঙ্গে আগুনের সামনে 7টি ধাপ হাঁটে, প্রতিটি ধাপে তারা একটি করে প্রতিজ্ঞা করে। হিন্দু ধর্মে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রীতি, আইনত এটাকে বিবাহ সম্পন্ন হওয়ার মূল চিহ্ন ধরা হয়। নেক্সট সেকশন 8, registration of Hindu marriage for the purpose of facilitating the proof of Hindu marriages. The state government may make rules providing that the parties to any such marriage may have the particulars relating to their marriage entered in such manner and subject to such conditions as may be prescribed in a Hindu marriage register kept for the purpose. কি বলছে, হিন্দু বিবাহ প্রমাণ করার সুবিধার জন্য রাজ্য সরকার কিছু নিয়ম তৈরি করতে পারে, ওকে, যার দ্বারা বর ও কনে তাদের বিবাহ সংক্রান্ত তথ্য একটি বিশেষ রেজিস্টারে লিখিয়ে রাখতে পারে। এই রেজিস্টারকে বলা হয় হিন্দু ম্যারেজ রেজিস্টার। এই রেজিস্টারে কি থাকে, কিভাবে রেজিস্টার করতে হবে, কি কি কাগজে লাগবে, কোথায় রেজিস্টার করতে হবে। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের 30 দিনের মধ্যে কোথাও বিবাহ ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে রেজিস্ট্রি করলে রেজিস্ট্রেশন হয়ে যায়। এগুলো পড়ে নিও। 2 বলছে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন সাবসেকশন 1, দ্য স্টেট গভর্নমেন্ট মে ইফ ইট ইজ অফ অপিনিয়ন দ্যাট ইট ইজ নেসেসারি অর এক্সপেডিয়েন্ট সো টু ডু, provided that the entering of the particulars referred to in subsections 1 shall be compulsory in the state or in any
part thereof, whether in all cases or in such cases as may be specified, and where any such directions has been issued, any persons contravening any rule made in this behalf shall be punishable with a fine which may extend to 25 rupees. কি বলছে, যদিও উপধারা এতে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন ঐচ্ছিক, মানে তুমি করতেও পারো নাও করতে পারো, তবুও রাজ্য সরকার চাইলে এটি বাধ্যতামূলক করতে পারে। মানে কোনো দিন হয়তো মুড হলো রাজ্য সরকারের, বলে দিল যে এখন থেকে সবাইকে করতে হবে। এবার কি বলছে, যদি রাজ্য সরকার মনে করে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা দরকার, তাহলে তারা তা ঘোষণা করতে পারে। এটা হতে পারে পুরো রাজ্যে করলো বা রাজ্যের কোনো নির্দিষ্ট এলাকায় করলো, যেখানে দেখা যাচ্ছে ছেলে মেয়ে পালিয়েই বিয়ে করে নিচ্ছে, তো সেখানে করে দিল। এবার সমস্ত বিবাহ, মানে অল ম্যারেজ, যারা পালিয়ে বিয়ে করেছে, যারা ফ্যামিলির অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, সবাইকেই রেজিস্ট্রেশন করতে হবে বলে দিল। বা নির্দিষ্ট কিছু ধরনের বিবাহ, মানে পার্টিকুলার কারোর জন্য করে দিল যে এই যারা যারা এইভাবে বিয়ে করেছে তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে রাখতে হবে। এবার কি বলছে, শাস্তির বিধান, যদি কেউ এই বাধ্যতামূলক রেজিস্ট্রেশন না করে তাহলে তাকে 25 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। আমি জানি যে এই যখন রুলটা হয়েছিল, মানে যেন হিন্দু ম্যারেজ অ্যাক্ট যেরকম পাবলিশ হয়েছিল 1955-এ, ঠিক, তো তখনকার দিনের 25 টাকার একটা মারাত্মক দাম ছিল। এখনকার দিনে সেই দামটা নেই, কিন্তু যাই হোক, যদিও লটা এখনো অ্যামেন্ড করা হয়নি, তাই 25 টাকাই রয়ে গেছে। আজকাল দিনের কেউ 25 টাকা দিয়ে কি আর করবে। যাই হোক, উদাহরণ ধরুন পশ্চিমবঙ্গের সরকার কলকাতা জেলার সব হিন্দু বিবাহ রেজিস্ট্রের বাধ্যতামূলক করে দিল, ঠিক আছে, তাহলে সেই অঞ্চলে যে কেউ বিবাহ করলো তাকে রেজিস্ট্রি করতে হবে, না করলে 25 টাকা তারা ফাইন দেবে। 3 বলছে, অল রুলস মেড আন্ডার দিস সেকশনস শ্যাল বি লেড বিফোর দ্য স্টেট লেজিসলেচার অ্যাজ সুন অ্যাজ মে বি আফটার দে আর মেড। এই ধারার অধীনে রাজ্য সরকার যেসব নিয়ম বা রুল তৈরি করবে সেইগুলো রাজ্য বিধানসভায়, মানে স্টেট লেজিসলেচারে পেশ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। মানে এরকম না যে কেউ রাজ্য সরকার বিবাহ রেজিস্ট্রেশন নিয়ে কোনো নিয়ম তৈরি করে দিল আর সেটা চুপচাপ প্রয়োগ করতে লাগলো, আর বিধানসভায় মানে পার্লামেন্টে সেটা পেশই করলো না, মানে বিলটা পাশই করালো না, এরকম হবে না। যদি রাজ্য সরকার কোনো রকম কোনো বিল পাস করাচ্ছে তাহলে সেটা পার্লামেন্ট বা বিধানসভায় সেটাকে জানাতে হবে। 4 বলছে, দ্য হিন্দু ম্যারেজ রেজিস্টার শ্যাল অ্যাট অল রিজনেবল টাইমস বি ওপেন ফর ইন্সপেকশনস অ্যান্ড শ্যাল বি অ্যাডমিসিবল অ্যাজ এভিডেন্স অফ দ্য স্টেটমেন্ট দেয়ার ইন কন্টেন্ট অ্যান্ড সার্টিফাইড এক্সট্রা দেয়ার ফ্রম শ্যাল অন অ্যাপ্লিকেশনস বি গিভেন বাই দ্য রেজিস্ট্রার অন পেমেন্ট টু হিম অফ দ্য প্রেসক্রাইবড ফি। কি বলছে, হিন্দু বিবাহ রেজিস্ট্রার মানে হিন্দু ম্যারেজ রেজিস্টারে এমন একটি রেকর্ড যেখানে হিন্দু দাম্পত্যের বিবাহর তথ্য রাখা হয়। ওকে, এই রেজিস্টার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে, মানে ওপেন টু অল, অর্থাৎ যে কোনো যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কেউ চাইলে সেটা দেখে নিতে পারে। আদালতে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য, অ্যাডমিসিবল অ্যাজ এভিডেন্স, মানে তুমি এভিডেন্স হিসাবেও এটা কোর্টকে পেশ করতে পারবে। কেউ চাইলে প্রমাণপত্র বা সার্টিফাইড কপি পেতে পারে, তবে তাকে নির্ধারিত ফি দিতে হবে, মানে সার্টিফাইড কপি তুলতে গিয়ে যে কোর্ট ফিগুলো দিতে হয় না, সেইগুলো। 5 বলছে, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দিস সেকশনস দ্য ভ্যালিডিটি of any Hindu marriage shall in no way be affected by the omission to make the entry। কি বলছে যে এই উপধারাটি বলছে, মানে সেকশন 8 সাবসেকশন 5 বলছে, যদি বিবাহের রেজিস্ট্রিতে নাম তোলা না হয় তবুও বিবাহ সম্পূর্ণভাবে বৈধ হবে যদি তারা সেই 7 পাকে ঘোরা, মালা বদল, অগ্নি সাক্ষী এইসব নিয়ে যদি তারা বিয়ে করেছে, তাদের জন্যও কিন্তু বিয়েটা বৈধ হবে। মানে এরকম আছে না যে কত ছেলে মেয়ে আছে যারা পড়ালেখা জানে না, একদম গরিবের মতে বা গরিবের মতে ফ্যামিলির মধ্যে বিবাহ হয়েছে, এবার তারা এত মানে লেখাপড়া আইন কানুন জানেই না যে তারা গিয়ে রেজিস্ট্রি করালো, ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে টাকা দিয়ে, তাদের কাছে হয়তো টাকাও নেই, তো তারাও তো বিয়ে করে, বা যারা পালিয়ে বিয়ে করছে তারাও তো মন্দিরের 7 পাকে অগ্নিফেরা নিয়ে তারা বিয়ে করছে, তো তাদের বিয়েও বৈধ হবে যদি তারা এই রেজিস্ট্রেশন নাও করে থাকে। মানে এই বিয়ের বৈধটাকে ভ্যালিডিটি দিচ্ছে সেকশন 8 সাবসেকশন 5। থ্যাংক ইউ।